ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছি নাজরিন মুন্নি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। বিএনপির জন্য দিনের আলো নিষিদ্ধ, বিএনপির নেতা কর্মীদের মুক্ত বাতাস গ্রহণ করা নিষিদ্ধ, এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিনা কারণে কারাগার এখন তাদের জন্য স্থায়ী ঠিকানা। এর আগে দলটির মহাসচিব বলেছিলেন, তাদের 60 লাখ নেতা কর্মীদের কারাগারে পাঠানো হয়েছে। সারা দেশে কারাগারে এত লোক ধারণ ক্ষমতা নিয়ে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি কান্নাকাটি করে সব জায়গায় মিথ্যাচার করলেও তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই। বলেছেন, বিএনপির ভাগ্য ভালো, তাদের মতো প্রতিশোধ পরায়ণ হয়ে কারোর বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর দাবি, যে মামলাগুলো আছে তার সবই অগ্নিসন্ত্রাসের মামলা। পাল্টা প্রতিক্রিয়ায় বিএনপি বলছে, সরকার মুখে যা বলে তলে তলে তার উল্টোটা করছে। বর্তমানে দেশে একটি দুঃসময় চলছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, সরকার রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থাকে একেবারেই উপড়ে ফেলেছে। প্রায় একই অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরেরও। তবে তিনি বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে মন্তব্য করেছেন। আসলেও কি বিএনপি এবং আওয়ামী লীগ একই মুদ্রার দুই পিঠ? মামলার ভয় দেখিয়ে কি আসলেও থামিয়ে রাখা যায় আন্দোলন? এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন এমপি, আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার এটিও তাজ রহমান। দর্শক আছেন আপনারা আমাদের সাথে। আমরা একটু আলোচনা করতেই চাই, বেশ কয়েকদিন যাবৎ রাজনীতির মাঠ গরম, এ নিয়ে যে কি পরিমাণ বন্দী করা আছে এবং বিএনপির নামে কত মামলা দেওয়া হয়েছে সেটি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। আসলে কি ঘটছে, সেগুলো রাজনৈতিক মামলা নাকি সন্ত্রাসের মামলা, তা নিয়ে আমরা একটু নিশ্চয়ই আলোচনা করতে পারবো। আমি যদি একটু শুরু করি সালাম ভাইকে দিয়ে। আব্দুল সালাম আমাদের সাথে আছেন, আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আলোচনাটা নতুন করে সবসময় আপনারা বলেন, কিন্তু এই সংখ্যা নিয়ে সবসময় বিতর্ক রয়ে যায় বা বিশ্বাস অবিশ্বাসের দোলাচাল রয়ে যায়, যে কত মামলা আসলে আছে বা কতজন আপনাদের জেলে আছে। যে 60 লাখের কথা বলা হয়েছে, আসলেও এত পরিমাণ, এত সংখ্যক মামলা বিএনপির নামে করা হয়েছে, এটা কি আপনারা মানে রাজনৈতিক বক্তব্য নাকি সঠিক পরিসংখ্যান আপনাদের কাছে আছে? আপনাকে ধন্যবাদ। আমার সাথে সহযোগী আলোচক, বিজ্ঞ আলোচক আছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ। শুন, এটা তো আওয়ামী লীগের সভানেত্রী তার কথার মধ্যে দিয়েই প্রমাণ করে দিয়েছেন যে আসলে মামলা আছে, এবং মামলা নিশ্চয়ই একটা দুইটা মামলা না, অগণিত মামলা। এবং সেই জায়গায় এখন 2টা কম না 10টা বেশি, এটা তো কোনো বিষয় না। বিষয়টা হলো যে আজকের বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান থেকে শুরু করে, বিএনপির চেয়ারপারসন, বিএনপির মহাসচিব থেকে শুরু করে একজন সদস্য বাকি নাই যার বিরুদ্ধে কোনো মামলা নাই। তাহলে আপনি কি মনে করেন যে তাহলে আপনি নিজেই গোটা দেখেন? আর আমরা তো বারবার বলছি, এটা দরকার হলে পুলিশ বলুক না কেন, মামলা তো পুলিশই দিছে বেশিরভাগ, প্রায় সব মামলা আপনাদের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনারা সেই তালিকাটা দিলে আপনাদের কাছে তালিকা চাওয়া হচ্ছে। না ঠিক আছে, আপনাদের কাছে তালিকা আসুক, আছে তো আমাদের কাছে, আমরা তো বলতেছি, আমরা তো অস্বীকার করতেছি না যে আমরা তালিকা দিতে, আমাদের কাছে আছে, আমরা বলতেছি পুলিশের কাছেও আছে। আর এটা তো নতুন কিছু না, এটা তো বারবার আমরা বলে আসছি। দেখেন, মামলা বাড়বে না কেন? যে 10 বছর আগে মারা গেছে, যে মানে কবরে চলে গেছে, যারা হাড্ডি টাড্ডিও মিলে গেছে, তার বিরুদ্ধে মামলা দিছে, এমনকি সাজাও দিছে। এই কথাগুলো আমরা বহুবার বলছি। তারপরে যারা বিদেশে আছে, হয়তো দেশেই নাই, চলেই গেছে এই টর্চারের কারণে, কিন্তু মামলা থেকে রেহাই নাই। আর তারা হলো যে দেখে আপনারা দেখেন, এই যে 28 তারিখ আগেরগুলো এর আগে আমরা বলছিলাম, এবং সেই সময় হাইকোর্টের চিফ জাস্টিস পর্যন্ত এটাকে বলছিল যে আমরা এটা দেখব, আমরা যেন গায়েবী মামলা, অর্থাৎ এটা পত্রপত্রিকায় আসছে যে কোনো ঘটনাই ঘটে নাই। ওই জায়গায় একটা কী হয়েছে, অতটার সময় অতটা এখানে ককটেল ফুটছে, এই হয়েছে একটা মামলা দিয়ে দিল। অথচ ওইখানকার একটা মানুষও বলে না যে এখানে একটা কিছু ঘটছে। তো এইগুলোর এই ধরনের মামলা তো শত শত হাজার হাজার। আর মামলা বাড়ানোর জন্য আপনার ধরেন যে 28 তারিখ, 28শে অক্টোবর, 28শে অক্টোবর কী হলো? 28শে অক্টোবর তো আমাদের একটা মহাসমাবেশ ছিল, এবং আমরা বারবার ওইখানে মাইকে, তারা বলে, আমরা তো মাইকেই বলতেছিলাম যে আমরা 5টার মধ্যে সমাবেশ আমরা শেষ করে দিব, তারা যে কারণে আমরা আগে শুরু করতে চাই যাতে লোকগুলো চলে যেতে পারে, আমরা এখানে কর্মসূচি ডিক্লেয়ার করব। কিন্তু তারা আগে থেকেই শুরু করে দিল।
এবং আমরা তো এইখানে আজকে ওইখানে নতুন সমাবেশ করি নাই, এর চেয়ে এরকম সমাবেশ আমরা এর আগেও করছি, কিন্তু কখনো ওই প্রধান বিচারপতির বাড়িতে যে হামলা করতে হবে এটা কখনো বিএনপি চিন্তাও করে নাই। এখানে পুলিশ হসপিটালে হামলা করতে হবে চিন্তা করে, যেগুলো বিদেশি অনেক অনলাইন মাধ্যমও দেখাইছে যে বিল্ডিংয়ের উপর থেকে কারা গুলি করছে। আর আরেকটা হলো যেটা সবচেয়ে বড় কথা, যে 2 ঘন্টার মধ্যে আমাদের কাউকে বাদ নাই, সবাইকে, আমাদের শত শত কয়েক হাজার নেতা কর্মী আমাদের সহ সবাইকে 6টা 7টা 8টা 10টা 12টা মামলা পর্যন্ত দিছে। 2 ঘন্টার মধ্যেই সব মামলা রেডি হয়ে গেল। তারা এই 2 ঘন্টার মধ্যে তারা সব রেডি করে ফেললো, কে কোথায় ছিল, কে কি করছে, এখানে সব রেডি। অর্থাৎ এটা হলে পুরো পরিকল্পিতভাবে একটা যে বিএনপিকে মাঠ ছাড়া করা, যে নির্বাচন একটা আসছে, এই নির্বাচনে যদি বিএনপি মাঠে থাকে আর বিএনপি যদি নির্বাচনে যায় তাহলে তাদের জয়লাভ করার কোনো সুযোগ নাই। কাজে আগেই বিএনপিকে মাঠ ছাড়া করে দাও, কিছু জেলে ঢুকায় দাও আর কিছুকে মামলা দিয়ে দাবড়ায় বেড়াও। তারা তাই করলো, তাই না? এবং সেই সময় আমরা তো দেখছি যে পুলিশের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তারাও তো বিবৃতি যেগুলো দিছেন সেই সময় তো দেখছি একটা দলের নেতাদের মতো বিবৃতি তারা দিছেন। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে আজকের এই গত 15-18 বছরে তারা পুলিশ সহ বিভিন্ন জায়গায় সবগুলো মানে অর্গানকে তারা দলীয়করণ করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে আর দল ছাড়া কিছু নাই। তার মানে আপনি বলছেন যে যতগুলি ঘটনায় আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন কোনো মামলায় রাজনৈতিক মামলা নাই আপনাদের বিরুদ্ধে, সবগুলি হচ্ছে সন্ত্রাস, অগ্নি সন্ত্রাসের মামলা। তার মানে এই মামলাগুলি আপনারা বলছেন যে সরকারের পক্ষ থেকে কেউ ঘটিয়ে আপনাদের নামে মামলা দিয়েছে? অবশ্যই, যারা আমরা বলি শোনেন, এটা হলো এই মামলা। তারপর আরেকটা দেখেন যে রাজনীতিবিদরা, রাজনৈতিক নেতারা জেলে যাবে না, এটা ঠিক, এটা আমরা যাই সবসময়, বিভিন্ন গভর্নমেন্টের আমলে আমরা গেছি। বিভিন্ন সময় কিন্তু দেখা গেছে যে যখন গ্রেপ্তার হয় বিশাল একটা এলিগেশন আমার বিরুদ্ধে আসে, কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু আর কোনো এলিগেশন নিয়ে ওই ধরনের মামলা হয় না। আমরা তো এরকম মনে করি, আমি তো প্রায় সব গভর্নমেন্টের আমলে জেল খাটছি, কিন্তু এইগুলো হয় না। কিন্তু এই সরকারের আমলে যেটা হয়েছে, এখানে মনে করে এখন যেটা বললো যে সব কিছুই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কি সিটি কর্পোরেশন ময়লার গাড়ি ভাঙতে গেছে, তারপরে মির্জা ফখরুল আলমগীর কি এবং আমি সচিবালয়ে আমরা বোমাবাজি করতে গেছি। এই যে কিছু এগুলো হয় কি, আগে বললাম না যে আগে যখন একটা ধরা হইতো গ্রাউন্ডের মধ্যে দেওয়া হইতো আমরা করছি, কিন্তু ফাইনালি কিন্তু মামলা এগুলো থাকতো না, মামলাই হইতো না, হয়তো 2 মাস 3 মাস বা 4 মাস আটকায় রাখতো, কিন্তু এখন এই ধরনের মামলা। এবং যেগুলো আজকে, এটা দুর্ভাগ্য যে আওয়ামী লীগের মতো একটা দলের সভানেত্রী যিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার দলের একটা ঐতিহ্য আছে, আজকে উনি যে কথাটা বললেন, উনি ভাইবা চিন্তা বলছেন কিনা আমি জানি না, ভাইবা চিন্তা হলে উনি এটা বলার কথা না। কারণ উনি যদি এটা বলে থাকেন তাহলে এটা কিন্তু ওনার উপরে বর্তায়। উনি আওয়ামী লীগের প্রধান হিসাবে এর আগে ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে সেই সমস্ত মামলাগুলো প্রত্যাহার করছেন, তাহলে সেই সমস্ত মামলাগুলো তাহলে রাজনৈতিক মামলা না, তাহলে সেগুলো ওই দুর্নীতির মামলা বা যা হয়েছে সেই মামলা। উনি কিন্তু এইটা বলে ওইটাও প্রমাণ করে দিলেন যে তাহলে তারটাও সেটা না, যদি আমারটা না হয়, আমি রাজনীতি করার কারণে রাজনৈতিক মামলা না হয় তাহলে ওনারটাও রাজনৈতিক মামলা না। আমি এই উত্তর নিশ্চয়ই এস এম কামাল হোসেনের কাছ থেকে নিব, কিন্তু তার আগে আমি এটিও তাজ রহমানের কাছ থেকে একটু জেনে তারপর আসছি। এটিও তাজ রহমান, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জাতীয় পার্টির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সবসময়ের জন্য নতুন করে সমালোচনার জায়গা আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের আছে, যদি দলের একটা বড় ধরনের অস্থিরতার মধ্যে জাতীয় পার্টি এবং আপনারা কাটাচ্ছেন, কিন্তু তারপরও একটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ এখানে, সেটি হচ্ছে বিদেশি একটা গণমাধ্যমকে চেয়ারম্যান জি এম কাদের বলেছেন যে আওয়ামী লীগ আসলে মুক্তিযুদ্ধ ধারণ করে না, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, তারা যা বলেন তার ঠিক উল্টোভাবে তিনি চলছেন। এবং তিনি আরেকটা কথা বলেছেন, সেটি বাংলাদেশেই বলেছেন, যে আওয়ামী লীগ এবং বিএনপি একে অন্যের মুদ্রার এপিট ওপিট, মানে দুদল একই। এই যে বক্তব্যগুলি তার কাছ থেকে আসছে, এটিও কি শুধু রাজনৈতিক বক্তব্য, নাকি আসলে কোনো জায়গা থেকে এই কথার উৎপত্তি হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার 200 আলোচক সালাম ভাই এবং কামাল ভাই সহ দর্শক সবাইকে সালাম শুভেচ্ছা। দেখেন, মাননীয় চেয়ারম্যান কি বক্তব্য দিয়েছেন, আমি পুরোটা বক্তব্যটা টিভিটা দেখি নাই, আমি রেতে ছিলাম, এটা আমার দেখা উচিত। কি বলেছেন আপনি যতটুকু বললেন
এটার হেডিং সারমর্মটা বলেছেন, নিশ্চয়ই এটার ব্যাখ্যাটাও আছে কেন বলেছেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কথা বলে। হয়তো মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর বা মুক্তিযুদ্ধ যে আদর্শ, যে নীতি, যে নৈতিকতা নিয়ে আমরা করেছিলাম সেই জায়গাতে আওয়ামী লীগ নাই, তাই উনি আওয়ামী লীগকে বলেছেন আওয়ামী লীগ লালন করেন। এটাই বক্তব্যের সারাংশটা হবে। দ্বিতীয় আরেকটা বললেন যে আমাদের দলের অস্থিরতাটা কাজ করছে। অস্থিরতা দল থেকে একটা গ্রুপ চলে গিয়ে আরেকটা গ্রুপ করছে। এই জাতীয় পার্টি অনেকবার হয়েছে। আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭৫ হত্যার পরে আওয়ামী লীগ কিন্তু মালিক উকিল, মিজান রহমান চৌধুরী চলে গিয়েছিলেন, কিন্তু মেইন যে আওয়ামী লীগটা এখনও টিকে আছে এবং আজকে রাষ্ট্র ক্ষমতায় তারা 15 বছর থেকে আছে। হুসাইন মোহাম্মদের সাথে থাকা অবস্থায় পার্টিটা একবার ভেঙেছে, কিন্তু পার্টিতে যারা লাঙ্গল নিয়ে আছে, পার্টিতে মেইন করে আছে, এরা আছে। তবে এটাও সত্য, একজন রাজনৈতিক কর্মী যদি রাজনৈতিক দল থেকে চলে যায় এটা অনাকাঙ্ক্ষিত। একজন কর্মী তৈরি করা অনেক কষ্টর। আমরা চাই না কেউ আমাদের সাথে একসাথে রাজনীতি করছে চলে যাও। আমি মনে করি এই জিনিসটাও একদিন সমাধান হবে, এক হয়ে আমরা রাজনীতি করব। তবে দলের নিয়ম মেনেই রাজনীতি করতে হয়। রাজনীতি কিন্তু পরিবার না, কোম্পানি না। এটা এখানে রাজনীতি করতে হলে আপনাকে দলের নিয়ম আছে, গঠনতন্ত্র আছে, সেটাকে ফলো করেই করতে হবে। দ্বিতীয় হলো রাজনীতিতে যেটা বক্তব্য বলছেন, জাতীয় পার্টি একটা সুযোগ নিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ বিরোধী। কেন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা বক্তব্য দিতে পারবো না? পারবেন। আপনার ভাই যদি একটা কাজ করে যেটা আপনার কাছে মনে হচ্ছে যে সামাজিক কাজ না, বা এটা অন্যায় হচ্ছে, সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে পারেন। প্রতিবাদের বাসা তো থাকতেই পারে। আমরা বিরোধী দলে আসনে আছি, নির্বাচন করছি, করে আসছি। জাতীয় পার্টির ভাই ভাই সম্পর্ক, তার মানে আমরা তো একটা অ্যালায়েন্স ইলেকট্রাল 2008 থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে ছিলাম। মানবিমান 14তে ছিলাম না, আবার গিয়েছি 18তে গিয়েছি, বিএনপি যায় নাই 14তে, বিএনপি 24ও যায় নাই। আমরা তো সেই ইলেকশনে গিয়েছি, যাব না করে গিয়েছি। সেই জিনিসটাও দলের চেয়ারম্যান বা নীতি নির্ধারণরা তাদের একটা বক্তব্য দিবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করে যারা অ্যালায়েন্স করেছিল, সেই অ্যালায়েন্সের নাম বলে যদি আপনি আমার ইন্টারাপ্ট না করেন, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, রাশেদ খান মেনন সাহেবের পার্টি আছে, গণফোরাম আছে, আপনার বিকল্প দ্বারা আছে। সেই একটা পার্টি একজন শুধু রাশেদ খান মেনন ছাড়া আর বাকিরা সবাই জোরে পড়ে গেছে। জাতীয় পার্টির 25 থেকে 11 জনে চলে আসছে। জাতীয় পার্টি সহ যারা তাদের সাথে অ্যালায়েন্স করেছে, আওয়ামী লীগ কি অ্যালায়েন্সকে কেন এত দুর্বল এবং ছোট করার জন্য তাদের এই রাজনৈতিকটা কেন করছে? আপনি কি মনে করেন যে বিএনপিকে দুর্বল করার জন্য বিএনপির কথা মতো মামলা দেওয়া হচ্ছে এবং আপনাদের ছোট করার জন্য, মানে অন্য যেসব রাজনৈতিক দলগুলো আছে নির্বাচনে তাদেরকে ডেকে এনে এটাও এক ধরনের কৌশল আওয়ামী লীগ করার চেষ্টা করছে? সেটা আওয়ামী লীগের নেতা আমার কামাল ভাই আছেন, উত্তর দেবেন কিনা। আমি আমারটা বলছি যে এতে করাতে কি হচ্ছে, যে বাংলাদেশের মডারেট বা বামপন্থী রাজনীতিতে যারা আছে এদের ক্ষীণ হয়ে যাচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে, অ্যালায়েন্সটা ছোটো হয়ে যাচ্ছে। ইন্টারনালি স্লোলি আভ্যন্তরীণভাবে ডানপন্থী শক্তিশালী হচ্ছে এবং এটার উত্থান এক সময় খুব ম্যাসিভ আকারে বাংলাদেশে হবে। সেটা আওয়ামী লীগ কতটুকু তখন তাদের অ্যালায়েন্স শেষ করে ফেলতেছেন। এখন আপনার অ্যালায়েন্সের নাই কেউ, সংসদে আপনি 98% হোল্ড করছেন বা 93% হোল্ড করছেন আপনার স্বতন্ত্র এবং আপনারা, বাকিরা কারোর প্রয়োজন নাই, বিকজ আপনারা নিয়ে আছেন। এটার হিসাব নিকাশ করে 10 বছর, 5 বছর, 15 বছর পরে এটা যদি হিসাবে আসে, তখন আপনার একটা সময় অ্যালায়েন্সের প্রয়োজন হলে আপনি অ্যালায়েন্সটা কোথায় খুঁজে পাবেন? পাওয়া যাবে আমাদের ধারণা, কারণ আমরা বারবার দেখেছি আওয়ামী লীগ সেটা পেয়েছে, আপনারাই তাদের সঙ্গ দিয়েছেন। আমরা নিশ্চয়ই আরও আপনার কাছ থেকে শুনতে পাবো। আমরা একটু এস এম কামাল হোসেনের কাছে আসি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রথম প্রশ্নটাই দিয়ে আপনাকে শুরু করি। যে কথাটা আব্দুল সালাম বলেছেন যে তাদের মামলা যদি কোনোভাবে রাজনৈতিক মামলা না হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা ছিল যা খারিজ করে দেওয়া হয়েছে তাও রাজনৈতিক মামলা নয়, সেগুলো আপনাকে ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ দিই, দর্শক শ্রোতাদের ধন্যবাদ দিই। দেখেন, সালাম ভাই শুরুতে বলেছেন তার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। এই মামলা কিন্তু আওয়ামী লীগ করেনি। এই মামলা বেগম খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় মঈনুদ্দিন ফখরুদ্দিনরাই মামলাটা করেছেন এতিমের টাকা আত্মসাৎ করেন। সেই মামলাতেই মহামান্য আদালত ওনার সাজা দিয়েছেন। উনি জেলখানায় ছিলেন, প্রতিহিংসা রাজনীতি গণতন্ত্রের মানুষগণের শেখ হাসিনা করেন না বলে আজকে উনি জেলের বাইরে আছেন। তারেক জিয়ার নামে 10টা কস্তূরা চালান মামলা, তারেক জিয়ার নামে 21 আগস্টে গ্র্যান্ড হামলার মামলা, তারেক জিয়ার নামে মানি লন্ডারিংয়ের মামলা ইতিমধ্যে সাজা হয়েছে। যার ফলে এই মামলার জন্য তারেক জিয়া, এটা কোনো রাজনৈতিক মামলা না। আর 28 অক্টোবরের যে ঘটনাটা বললেন, পুলিশ, হাসপাতাল
এটা কিন্তু বিএনপি অফিস, ওইটা বিএনপির নেতাকর্মীদেরই ঘেরাও ছিল। সেই হাসপাতালে অ্যাম্বুলেন্সে সালাম ভাইও বিরোধী দলে সামরিক শাসকদের বিরুদ্ধে আন্দোলন করছে, আমরাও করছি। কোনো সময় কিন্তু সাংবাদিকদের উপর হামলা হয়নি। পুলিশের সাথে হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করার সময় পুলিশ আহত হয়েছে, আমরাও যারা আন্দোলন করছি আমরাও আহত হয়েছি, কিন্তু পুলিশ পিটিয়ে হত্যা করা হয়নি। বিচারপতির বাড়িতে হামলা হয়নি, প্রধান বিচারপতির বাড়িতে এই পর্যন্ত কখনো হামলা হয়নি। আমরা অনেক আন্দোলন করছি, সালাম ভাইরা তো আমাদের সাথে বেশি করছে। আপনি জাজেস লাউঞ্চে হামলা হয়েছে, হাসপাতালের ভিতরে ঢুকে হামলা হয়েছে, প্রায় 40 জন মতো সাংবাদিককে পিটে আহত করা হয়েছে। এবং আপনি দেখেন যে বিএনপি যদি সুপরিকল্পিত বা এই পরিকল্পনা, হয়তো সালাম ভাই জানেন না, হয়তো মির্জা ফখরুল সাহেব জানেন না, কিন্তু কেউ না কেউ বিএনপির এই নির্দেশনা দিয়েছেন। এবং দেখেন এই হামলা হওয়ার পর আমি তো মনে করি ওই দিন পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে তার সতীর্থকে পিটি হত্যা করার পরও পুলিশ সেদিন কোনো গুলি করেনি। বিএনপির কোনো লোক মারা যায়নি, কোনো লোক, বিএনপির একটা বড় সমাবেশ ছিল, সেই সমাবেশে হয়তো কোনো লোক আহত হওয়ার কথা ছিল বা টিয়ার ছিল, অনেকে মারা যাওয়ার কথা ছিল, যত লোক ছিল, কিন্তু বিএনপি কিন্তু সেই ক্ষতি হয়। আমি যদি বলি যে বিএনপি আগের থেকেই পরিকল্পনা করে রেখেছিল, এই ঘটনার পর তারা সমাবেশ শেষ করে। কিন্তু আপনি যে কথাটা বললেন যে এই কথা হয়তো বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলার কথা জানে না বা আব্দুল সালাম হামলার কথা জানে না, ওনাদের বক্তব্য কিন্তু সেটাই যে সবাইকে যে গণহারে মামলা দেওয়া হয়েছিল। আমার কথা শেষ কর। জি, এই এতগুলো ঘটনার কারণে, কারণ এটা দায়িত্ব তো বিএনপি মহাসচিবের, উনি ওই মিটিংটা কন্ডাক্ট করছেন, উনি বলেছেন আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করব, তাহলে এর জন্য তো উনি দায়ী, এর জন্য তো উনি দায়ী। আমি আপনারে বলি, দেখেন 2000 আজকের প্রধানমন্ত্রীর নামে সালাম ভাই বলে যে এরকম ঘটনা, সালাম ভাইদের আমল কি এশাখার আমল ছিল? আজকের প্রধানমন্ত্রী হুমায়ুন আজাদকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল, মোহাম্মদ হুমায়ুন আজাদ ঢাকা ক্যান্টনমেন্টে ভর্তি হয়েছিল, বিরোধী দলের নেতা জাতীয় পতাকালা গাড়ি, সেই গাড়ি কিন্তু জাহাঙ্গীর গেট পার হতে পারেনি, হেঁটে গিয়েছেন দেখতে। তিনি যখন বের হয়ে এসেছেন তখন তেনার নামে মামলা হয়েছে, এটা রাজনৈতিক মামলা। আপনি সাবের চৌধুরী, লিটন চৌধুরী, এদের নামে প্লেট চুরির মামলা দিয়েছেন। বিমান বাহিনীর প্রধান ছিলেন, তিনি একটি ঘড়ি চুরির মামলায় আসামি হয়েছেন। তাই এর চাইতে এটি কি এশাখার আমল? সালাম ভাইরা যে কথা বলছেন বিএনপির আমলে, আপনি একদিনে একটা লং মার্চ ছিল, 8,000 লোককে গ্রেপ্তার করেছিল বিনা কারণে, এবং কাঁটা তারের বেড়া দিয়ে পুরো ঢাকা শহরকে ঘিরে রাখা হয়েছে, কাঁটা তারের বেড়া দিয়ে। এবং পত্রিকার হেডলাইন, ঢাকাতে গ্রেপ্তার 8,000, স্কুল পড়ুয়া রবিন তার বাবাকে খুঁজছেন থানার বারান্দায় আর কাঁদছে। তা সালাম ভাইরা তো এই কাহিনী, সেই ঘটনাটা এখানে ঘটে না। সালাম ভাইদের আমলে আন্দোলন করতে গেলে মতিয়া চৌধুরী, জাতীয় নেতা, দোয়েল চত্বরে, তাকে একটা নেতার গায়ের কাপড় খুলে ফেলে দিল, সেই ওইখানে পুলিশের নির্যাতনে সে ওইখানে বেহুশ হয়ে পড়েছিল। মোহাম্মদ নাসিম, আমি সাথে ছিলাম, কিভাবে একজন জাতীয় নেতা থেকে পিটিয়ে। আপনাদের কাছে অনেক প্রমাণ আছে যেগুলো হচ্ছে রাজনৈতিক মামলা, যেগুলো হচ্ছে রাজনৈতিকভাবে তাদেরকে ইয়ে করা হয়েছে। আপনি আর সবচেয়ে বড় ঘটনা হচ্ছে, আপনি দেখেন যে 21শে আগস্ট যে ঘটনা ঘটেছেন, এইরকম আর একটা 75-এর 15 আগস্ট ঘটনার চেষ্টা করা হয়েছিল। সেদিন একটা গ্রেনেড যদি ওই ট্রাকের উপর পড়তো, আজকে কিন্তু প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের জাতীয় নেতা কেউ থাকতো না। তাহলে কোথায় থাকতো বাংলাদেশের গণতন্ত্র? কিন্তু আর একটু বলি, আমি আমার শেষ করতে দেন, যে সালাম ভাই যেটা বললেন, হ্যাঁ, মাননীয় আজকের প্রধানমন্ত্রীর নামে 11 সরকার এবং সালাম ভাইদের আমলেও মামলা হয়েছিল। তিনি কিন্তু মামলা প্রত্যাহার করায় নেয়নি, হাইকোর্ট দিয়ে মুভ করে, প্রসেস করে, হাইকোর্টের মাধ্যমেই সেই মামলা নিষ্পত্তি হয়েছে এবং সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু সেই জায়গায় যদি আপনাদের সেগুলো যদি রাজনৈতিক মামলা হয় এবং মিথ্যা প্রমাণিত হয়, সালাম ভাইরা জানেন, আপনি যেটা বলেন মির্জা ফখরুল সাহেব 60 লক্ষ কর্মীর কথা বলেছেন। 2018 নির্বাচনকে সামনে রেখে যখন সংলাপ হয়েছিল, তখনও মির্জা ফখরুল সাহেব এরকম বলেছিল হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার। যখন লিস্টটা হলো
500 লোকের লিস্ট দিলেন। কিন্তু সেই লিস্ট তো এস এম কামাল হোসেন বারবারই যখন তারা সংখ্যাটা বলে, আব্দুল সালামও যেটা বললেন যে সেটা কিন্তু থানার কাছে মামলা আছে বা আপনাদের আইন মন্ত্রণালয়ের কাছে মামলা আছে, সকলের কাছে মামলার তালিকাটাও আছে, কতগুলি মামলা আছে সেই সংখ্যাটাও আছে। আপনারাও সেই সংখ্যা বলেন না, বিএনপিও তাদের ইচ্ছা মতো এক এক সময় এক একটা সংখ্যা সবার সামনে বলে যায়। যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এইটার সত্যতা না হবে যে কত মামলা করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তো তারা বিভিন্ন সংখ্যা বলতেই থাকবে এবং সেই সংখ্যা আমি আপনার বলি, সরকার তো রাজনৈতিক মামলা করেনি। আপনি যেটা বললেন 30 সেকেন্ড একটা কথা বলতেছি, আপনি উত্তরার নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি দুপুরের দিক বর্জন করে এসে প্রতিবাদ সভা করছিল, পুলিশ কিন্তু দূরে দাঁড়িয়েছিল এবং একই টাইমে 9টি জায়গায় বাসে গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং বিএনপির একজন মহিলা নেত্রী সাবেক মন্ত্রী, আমার শেষ করতে দেন, সাবেক মন্ত্রীকে ফোন করে বলেছেন যুব দলের কর্মীরা বাসে আগুন দিয়েছেন বলে আমরা বিএনপি অফিসে আটকা আছি। এস এম কামাল হোসেন, অনেক মামলা হয়েছে কিন্তু বারবার এই প্রশ্নটা এর জন্যই সামনে এসছে যে দ্রুততম সময়ে সেই মামলাগুলো নানা জনের বিরুদ্ধে করা হয়েছে। তদন্তের ক্ষেত্রে যতখানি সময় দরকার হয় সেই সময়টুকু পার না হওয়ার আগে কাজেই সেটা উদ্দেশ্য প্রণোদিত মামলা কিনা বা রাজনৈতিক মামলা কিনা সেই প্রশ্নটা বারবারের জন্যই উঠেছে। এবং যখন বিএনপি তার মতো করে কোনো সভা সমাবেশ করতে যাচ্ছে, কর্মসূচি করতে যাচ্ছে, আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি সেখানে দিচ্ছে এবং সামনেও একই ঘটনা ঘটতে যাচ্ছে। আমরা বিরতির পর ফিরবো, এটি কেন ঘটছে বারবার। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দর্শক। আবার আমন্ত্রণ জানাই। আমরা রাজকাহনে মামলা দিয়ে আন্দোলন দমানো যায় এই প্রশ্নকে সামনে রেখে আমরা কথা বলছি এবং মামলার কথাই সবসময় বিএনপি বলে থাকে যে কারণে তাদের আন্দোলন ঠিকমতো তারা করতে পারে না, সেই অভিযোগের জায়গাও আপনাদের আব্দুল সালাম। এবং তারপরেও আমরা দেখেছি যে এত মামলার পরেও আপনারা যত বলেন আপনারা দফায় দফায় সকল ধরনের আন্দোলনই করেছেন, সমাবেশ থেকে শুরু করে মিছিল থেকে শুরু করে মানববন্ধন থেকে শুরু করে সকল কিছুই কিন্তু আপনারা করেছেন এবং সামনেও আপনাদের তাই আছে। কাজে মামলা দিয়ে কোনো একটা কিছু আপনাদের দমানো কি আসলেও যাচ্ছে? মামলা দিয়ে কখনো দমানো যায় না। আরেকটা যেটা বলছে না, যেটা বলতেছে আওয়ামী লীগ যেটা বলে যে বিএনপিকে শেষ করে দিব, ক্র্যাশ করে দেবো, আসলে কেউ কাউরে ক্র্যাশ করতে পারে না। আওয়ামী লীগেরও কেউ ক্র্যাশ করতে পারে না, বিএনপিকেও কেউ ক্র্যাশ করতে পারবে না। তাই কাজেই বিষয়টা ওই লাইনে যাওয়াটাই উচিত না, এটাই উচিত না। আরেকটা যেটা উনি বললেন, কামাল সাহেব যেটা বললেন, এটা হলো যে দেখেন বলছে যে নর্মাল কোর্টে নাকি ফেস করে মামলা খালাস হয়েছে। উনি কি একদিনের জন্য কোর্টে গেছেন? এই ধরনের কোনো ইনস্ট্যান্ট আছে, উদাহরণ আছে? একদিনও যান নাই। ঠিক আছে, ওইটা হলো অ্যাবসলিউটলি মামলাটাকে উইথড্র করা হয়েছে। তো এটাই আমরা বলতেছি যে এখন উনি যে কথাটা বলতেছেন, এই কথাটা বলে ভবিষ্যতের জন্য তিনি আসলে অন্য দিকে দৃষ্টি দিতেছেন। একটাই বলবো যে এগুলো করে যে বিরাজনীতিকরণের পথে হাঁটতেছেন, বিরাজনীতিকরণে কাদের নির্দেশে করতেছেন আমি জানি না। আর আরেকটাও যেটা বললেন যে ওই মতিয়া চৌধুরীকে ফেলাই দিছে, কে ফেলাইছে? এই পুলিশই তো ফেলাইছে। কিন্তু মামলাটা কি হয়েছে? মামলা তো কিছুই হয় নাই। আমি যে কথাটা একটু আগে বললাম যে এরকম চার্জের সময় প্রথম অনেক কিছুই বলে, কিন্তু ফাইনালি সেই মামলাগুলো হয় না, হয়তো না, কিন্তু এখন সেগুলো হচ্ছে। পার্থক্যটা হলো এইখানেই। পার্থক্য হলো এই যে আগে এই চার্জে দেখাইলো আমার গ্রেপ্তার করলো, সেটাই তিনি বলছেন যে আগের মামলাগুলি রাজনৈতিক ছিল বলে এমন, আর এখন যেটা করা হয় সেটা সন্ত্রাসী কার্যক্রম বলে দেখে মামলাগুলি হচ্ছে। এই সেম একই গ্রাউন্ডেই হইতো। তারা ওই সময় সরকারের বিরুদ্ধেই তো আন্দোলন করতো, পুলিশে পিটাইতো, গাড়ি জ্বালাইতো। আওয়ামী লীগ তো রবীন্দ্রসঙ্গীত গায়ে আন্দোলন করে নাই। ইসের সামনে যে লগি বইটা দিয়ে মানুষ পিটায় মারছে, সেখান থেকে লাফাইছে মানুষ, সেটা কি ছিল? ওটা ছিল না, ওটা মানুষ মারে নাই তারা। তো কাজেই এটা কোনো বিষয় দেখেন, এখনও আমার মাথায় গুলি আছে যে পার্টি অফিসের সামনে আমরা সমাবেশ করছি, সেই সমাবেশে একদম কাকরাইলদের দিক থেকে যুদ্ধের মতো গুলি করতে 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 আইসা একদম আমাদের পার্টি অফিসের সামনে আইসা আমাদের সব মাসমার করে দিছে। এই উদাহরণও তো আছে এই আওয়ামী লীগের আমলে, তাই না? তো কাজে হয় না এটা বলা যাবে না। বিএনপিরও এরকম অনেক নেতা আছে যে ভ্যানিটি ব্যাগ চুরির মামলা তাদেরকে দেখানো হয়েছে, কিন্তু ফাইনালি তার মামলাটা সে জায়গায় যায়নি। তো এই জন্য আমি বলছি যে এটা করা। আরেকটা যেটা বললো যে নেত্রী সাদেক হোসেন খোকার মাথায় হয়েছে না, ডাইরেক্ট গুলি করে তার রক্তাক্ত করা হয়েছে, এবং তারপরে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলছেন যে এটা কি মানুষের রক্ত না গরুর রক্ত পরীক্ষা করে দেখতে হবে। এগুলো তো আমরা দেখছি। কথা হলো এগুলো করে কোনোভাবেই কিন্তু আসলে লাভ হয় না।
লাভ হয় না যেটা, যে আজকের এই যে মনে করেন আজকে ইলেকশনের নামে ওনারা একটা সিলেকশন করলেন, আজকে ওনারা হয়েছেন ক্ষমতায় ছিলেন, ক্ষমতাকে আবার দীর্ঘায়িত করছেন, কিন্তু কেউ তো বলে না যে একটা নির্বাচন কিন্তু আপনারাই হয়েছে। তো আবার বলেন যে মামলায় আপনারা এত পর্যদস্ত যে আপনারা কোনো আন্দোলন করার মতো শক্তি খুঁজে পান না। না না, আমরা সেটা বলি না, আমরা যতই পর্যদস্ত আমরা যেটা বলছি যে বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, ভোটের অধিকারের জন্য আন্দোলন করছে, মানুষের আজকে অর্থনৈতিক যে দুরবস্থা এটার জন্য আন্দোলন করছে। এটা বিএনপির আপনি হাজার জেলে নেন, তারপর তো বিএনপি কথা বলবেই, বিএনপি আন্দোলন করবেই। কিন্তু আমরা বলতেছি এইটাই, দেখেন যে আগামী 26 তারিখে আমরা মহানগর দক্ষিণ থেকে একটা সমাবেশ প্লাস মিছিল দিছি, সেটাও কিন্তু পুরা মহানগর না, আমরা আমাদের জয়েন্ট কনভেনার নবিউল্লাহ নবী আর আমাদের হারুন, এই দুজন জেলে আছে। এবং এখন প্রতিটা দিন, বিশ্বাস করবেন আপনি, আপনার নিজেও যদি জড়িত হন খারাপ লাগবে, যে প্রতিটা দিন আমাদের অনেক নেতা কর্মী এই সাজানো মামলায় সাজা হয়ে গেছে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, এবং তারা হাসতে হাসতে যায় কোর্টে নিজেই কিন্তু সারেন্ডার করে জেলে যাচ্ছে, তাকে পুলিশ ধরে নিতে হচ্ছে না, সে নিজেই জেলে যাচ্ছে। তো কাজে এই দলকে আপনি থামাইতে পারবেন? আপনি যত কিছুই করেন না কেন, এই কর্মীদেরকে কি আপনি হতাশ করতে পারবেন? পারবে না। কাজে ওই পথে ওনাদেরকে যাওয়া উচিত না, যেটা যাচ্ছে আওয়ামী লীগ। আমি এটিও তাজ রহমানের কাছে যাই। এটিও তাজ রহমান, যে কথাটা সবসময়ের জন্য বলা হয় যে দীর্ঘ আন্দোলন বিএনপি সবসময়ের জন্য করে যাচ্ছে, এবং তারা বলছে যে যে পরিমাণ মামলা তাদের বিরুদ্ধে করা হয়েছে তা তাদেরকে দমানোর জন্যই সবসময় করা হয়েছে। কিন্তু আজকে আব্দুল সালাম বললেন যে মামলা দিয়ে আসলে তাদের দমানো যাবে না, তারা সকল কিছু ঠিকঠাক মতো করেছেন এবং করার চেষ্টা করেছেন সবসময়ের জন্য। কিন্তু আপনি আবার দমানোর জন্য আপনি অন্য একটা প্রসঙ্গ বলছেন যে সবাইকে, অন্য রাজনৈতিক দলকে নানাভাবে ছোট করে ফেলা হচ্ছে আস্তে আস্তে তাদের কার্যক্রম, মানে আপনি আওয়ামী লীগের সাথে যারা জোট করেছে তারাও এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, এভাবে কি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যাতে কোনো রকমের আন্দোলন গড়ে না ওঠে, সেটা কি তাদের প্রক্রিয়া বলে আপনার মনে হয় কিনা? আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন তো করতে পারছে না, আওয়ামী লীগ বলবো না, বিএনপি বলছে যে পারছে, বিএনপি বলছে যে তারা সকল ধরনের আন্দোলন করছে। এটা সালাম ভাই বলছে, এক্সপ্লেনেশনে দিচ্ছে। আমাকে যখন প্রশ্ন করেছেন আমি বলি, এই প্রশাসনটা খুব শক্তিশালী প্রশাসন। এই সরকার আমরা নির্ভর সরকার, এই সরকারের রাজনীতি আমলাতান্ত্রিক রাজনীতি। এই সরকার আমরা নির্ভর বোর্ড করে দেশ চালাচ্ছে, রাজনীতি চালাচ্ছে, রাজনীতি কন্ট্রোল করছে, এটা অস্বীকারের তো সুযোগ নাই। হামলা মামলা কিন্তু সব সময় হয়েছে কম বেশ বিরোধী দলের উপরে, সেটা শেষ পর্যন্ত যদি আদালতে গিয়ে আর তাৎক্ষণিক কারো সাজা হওয়া খুব নজির কম। আমাদের সময় আমরা যাকে আওয়ামী লীগ বিএনপি স্বৈরাচারী সরকার বলে, সেই স্বৈরাচারী সরকার সময় হামলা কারো সাজা হয়েছে লং টাইমে ইতিহাস। হোসেন মোহাম্মদ এরশাদ নিজেরই হয়েছিল সাজা, বিএনপি সময় হয়েছে, হ্যাঁ বিএনপি সময় হয়েছিল, আমাদের সাজাতে ছিলেন। আমাদের সময়টা বলতেছি। এই রাজনীতিটা আমরা শুরু করে যখন করি ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায়, তখন আমরা ভুলে যাই যে আমরা বিরোধী দলে যাব, একদিন যেতে হতে পারে। আপনি নীরবভাবে যখন মানুষের এই ডানপন্থীটা আপনারা শুরু করেছিলাম, আপনি বলেছিলেন না আওয়ামী লীগ পাবে, তার কমবে না। আপনার এজাম্পশন হইতে পারে, ইতিহাস থেকে হইতে পারে, আপনার একটা ধারণা পূর্বের আপনি দেখা থেকে, অভিজ্ঞতা থেকে আপনি বলেছেন, বলতেই পারেন। কিন্তু এটা রাজনীতিতে, এটা যেটা আপনি যেটা বলছেন ঠিকই, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু থাকে না। কিন্তু রাজনীতির সমীকরণে যা দেখা যাচ্ছে যে আপনার রাজনীতিকে চিরশত্রু যেমন নাই, চির বন্ধু তেমন নাই। রাজনীতি কিন্তু পলিটিক্যাল ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। পলিটিক্স অলওয়েজ, আপনি মনে রাখবেন, সময় সুযোগ মতো আপনি কিন্তু কম্প্রোমাইজ করবেন, আমিও আপনার সাথে কম্প্রোমাইজ করব। পলিটিক্স অল অ্যাবাউট টু কমপ্লিট, দেশের মানুষের জন্য করা, আপনার দলের জন্য করা, মানুষের জন্য কোনো দল টিকিয়ে রাখাই রাজনীতিটাই রাজনীতিবিদরা করে। আমাদের দেশে কোথায় যাচ্ছি আমরা গঠনমূলক সমালোচনা করতে হবে। যদি করি না, মানুষ আমাদেরকে মনে করবে যে আমরা সব সরকারের পক্ষে আছি। আজকের পত্রিকার একটা প্রথম লিডিং পত্রিকার নিউজ হলো 35 টাকার ডাব 160 টাকা, 3 হাত ঘুরে যাওয়ার পর। বাংলাদেশের সবচেয়ে বেশি ডাব কোথায় হয় আপনি জানেন? লক্ষ্মীপুর, নোয়াখালীতে। 2500 হেক্টর জমির উপরে ডাব সেখানে চাষ হয়। সেখানে 1 হাত থেকে 2 হাত যাওয়ার পর সেই ডাব 160 টাকা হয়, 40 টাকা হয়ে যাচ্ছে। আজকে ডেইলি স্টারের বিজনেস পেজের আরেকটা রিপোর্ট, অন রেকর্ড বলে যাচ্ছি, 4টা কোম্পানি, যে টকশোটা লাস্ট আপনার এখানে স্বামী ওসমান সহ আরেকজন ছিলেন, আপনি বোল্ডলি বলেছিলেন, নাম বলতে চান না, আজকে তো পত্রিকার নাম বলে দিচ্ছে 4টা কোম্পানি বাংলাদেশে, বলেছিলাম আপনারা বলতে চান, হ্যাঁ আজকে বলে দিচ্ছে 4টা কোম্পানি বাংলাদেশের 80% এডিবল ভোজ্য তেল সিন্ডিকেটের মালিক তারা। সেই নামগুলো বলে লিখে দিচ্ছে সিটি গ্রুপ, ম্যাগনা গ্রুপ, এসালম, টিকে গ্রুপ। কোথায় আছে এই দেশ?
10 টাকার লেবু এখন 60 টাকা বাজারে আসে। এই দেশ কোথায় আছে এস এম কামাল হোসেনের কাছ থেকে তাহলে জানি। কামাল ভাই বলেন বাংলাদেশের মানুষের কি অবস্থা না বিশ্বাস নেই। এস এম কামাল হোসেন, এই যে আন্দোলন করতে গেলেই আপনারা যে একটা পাল্টা আপনাদের যে অবস্থান থাকে, সেটা কি ধরনের আমি কৌশল? একটু বলি, দেখেন আমি কোনো মিথ্যা তথ্য দিচ্ছি। পত্রিকার হেডলাইন, ঢাকার প্রবেশপথে কাটা তারের বেড়া, এটা প্রথম শ্রেণীর প্রথম আলোর মতো পত্রিকা লেখা বিএনপির আমলে। তারপরে মধ্যযুগীয় নির্যাতন বাংলাদেশে, মোহাম্মদ নাসিম এবং নূরকে বেদমভাবে পিটালো সংসদ সদস্য, সেই সংসদে কিন্তু কথা বলতে দেয়নি। গণতন্ত্র ছিল তখন, এখন তো গণতন্ত্র নয়, বিএনপির আমলে গণতন্ত্র ছিল। আপনি একটা জিনিস বলি, একজন সংসদ সদস্য রানিং পার্লামেন্টে একজন সংসদ সদস্য মারা গেলে তার উপর শোক প্রস্তাবে মুলতবি হয়। সাহেবেস কিবরিয়া তাকে হত্যা করার পর সংসদে আলোচনা করতে দেনে, মুলতবি তো দূরের কথা, আলোচনাই হয়নি, মারা গেলে একজন সংসদ। এটা হচ্ছে বিএনপির আমলের গণতন্ত্র। আপনি আর একটা কথা বলছেন যে শেখ হাসিনাকে পথে আটকে রেখে আওয়ামী লীগ অফিসে বেড়দড় পিটুনি পুলিশের, অর্থাৎ বিরোধী দলের নেতা আওয়ামী লীগ সভাপতি পার্টি অফিসে গেছে, আমি সেই গাড়িতে ছিলাম, পিছনের গাড়িতে। সাল কবে এটা বল? 2002-এর, এটা বললেন 2002-এর বিএনপির আমল। আপনি সেই গাড়ি তো আটকে রাখছে পুলিশ, এবং তাকে আটকে তার সামনেই পুলিশ আওয়ামী লীগ অফিসে ঢুকে লাঠিপিটা করেছেন, বুট দিয়ে পিটিয়েছেন। আপনি আমার ছালাম ভাই বললেন যে 2009 সালে বঙ্গবন্ধু তার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর যা যা করেছে তার 10 ভাগ এরকম নির্যাতন হয়েছে। আজকে যেটা বললেন, মুমতাসির মামুন একজন শিক্ষক, 2002-এ, তখন কিন্তু বিএনপির বিরুদ্ধে পতনের আন্দোলন হয়নি। এই যে বিএনপির বিরুদ্ধে এত উদাহরণ আপনাদের আছে, আপনারা কি আপনাদের বিরুদ্ধে এরকম উদাহরণ থাকুক? আমার কথা শেষ করতে দেন। মুমতাসির মামুন একজন শিক্ষক, তাকে রিমান্ডে নিছে। কোথায়? ময়মনসিংহে বোমা নিক্ষেপ হয়েছে। সাবের চৌধুরীকে রিমান্ডে নিছে, শাহরিয়ার কবিরকে রিমান্ডে নিছেন। বাহাউদ্দিন নাসিম দেশের বাইরে যাচ্ছে, তার নামে কোনো ওয়ারেন্ট নাই, তাকে এখান থেকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে 5 দিন আটকে রেখে রিমান্ডে তাকে নির্যাতন করার পর নিয়ম হচ্ছে যে আপনার কোর্টে গিয়ে রিমান্ড আনতে হয়। তাকে কোর্টে হাজির করে নেই, তাকে 5 দিন আটকে রেখে নির্যাতন করার পর সরাসরি জেলখানায় পাঠিয়ে দিয়েছেন। এই আমলে কি এই ঘটনা ঘটছে? আপনি যেটা বলছেন যে বিএনপির আমলে, এই আমলে কি সেই ঘটনা ঘটছে? এই আমলে কি কোনো এমপিকে গুলি করে, কোনো নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে? এই যে আহসানুল্লাহ মাস্টার, দিনের বেলা জুম্মার দিন একজন সংসদ সদস্য নামাজ পড়তে বেরিয়েছে, তার বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হলো। তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হলো, সংসদে কথা বলতে দিল না তার হত্যার ব্যাপারে। আমি যেটা বলছি যে বিএনপি যা যা করছে সেটিকে এই আমলে হচ্ছে। আমি তো বললাম, তাহলে আমি জাতির কাছে ক্ষমা চাবো। সেই কথাটাই তারা বলার চেষ্টা করে যে জাতীয় পার্টি যখন বলছে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিটোপিট, অনেকগুলো উদাহরণ দিলেন। আমি আসবো আপনার কাছে আবারও, আমরা অনেকক্ষণ কথা বলছি, আমরা বিরতির পরে সেই বরং সেটা শুনি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। মামলা দিয়ে আন্দোলন দমানো যায় কিনা প্রশ্নকে রেখে আমরা আলোচনাতে ছিলাম। এটিও তাজ রহমান আছেন আমাদের সাথে, প্রেসিডেন্ট মেম্বার জাতীয় পার্টি। আপনার কাছে শুধু জানতে চাই রাজনৈতিক দলের সদস্য হিসেবেও যে আসলেও যে পরিস্থিতিটা এখন চলছে, বিএনপির যে অভিযোগ যে তাদের বিরুদ্ধে যে মামলাগুলি দেওয়া হয়েছে রাজনৈতিক মামলা, এবং সেই মামলাগুলি দিয়েই তাদেরকে দমনের চেষ্টা করা হচ্ছে, আপনি কি আসলে মনে করেন যে এই মামলাগুলো যত না হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক গুণ বেশি হচ্ছে? আসলে দেখেন, বিএনপি কিন্তু 91 to 95-এ কম ছিল না। আমি তো তখন ছাত্র রাজনীতি জাতীয় পার্টির সাথে জড়িত, কোনো প্রোগ্রাম করতে পারতাম না, প্রত্যেকটা প্রোগ্রামে বাধা দিত, ধরে নিয়ে গেছে সবাইকে, বাইরে হতে দিত না। মহাসমাবেশ সায়দাবাদে করতে চাচ্ছি, পিটিয়ে রাখে নাই, শেষ করে ফেলছে। আমি আপনাকে শুরুতেই বলেছিলাম যে সব দলেই করেছে, এবার কি মাত্র একটু বেশি হচ্ছে, বিএনপি সেটা বলছে এবং মানুষ দেখছে, মিডিয়াও সেটা বলছে। তার পিছনে কারণ 2001 to আবার 2005 পর্যন্ত 6 পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের উপরে, আমাদের উপরে এরশাদ বোর্ডিং কার্ড নিয়ে এয়ারপোর্টে বসে আছে বিআইপিতে, 2 ঘন্টা পরে এসে আপনি যাইতে পারবেন না, উপরের নির্দেশ আছে। মির্জা আব্বাস দেখলাম বললো আমাকে বোর্ডিং কার্ড দিয়ে 3 ঘন্টা পরে বলছে যাইতে পারবো না। তো এটা ইতিহাস রিপিট হয়ে যায়। এখনও যেটা হচ্ছে হওয়া উচিত না। আমি আপনাকে শুরুতেই বলেছি, বিরাজনীতিকরণ যদি আমলা নির্ভর নিয়ন্ত্রিত হয়, রাজনীতিটা হয়ে যায়, রাজনীতি সংকুচিত হয়ে যাবে, নেতা সংকুচিত হয়ে যাবে। রাজনীতি থেকে এই টেবিলে এসে যারা রাজনীতি করে নেতা হয়ে আসছে, আপনারা আগামী দিনে 5 বছর পরে 10 বছর পরে আর পাবেন না। তখন আপনারা হাইব্রিডদের নিয়ে টকশো করতে হবে। এই হাইব্রিডই চাচ্ছে আমলা নিয়ন্ত্রিত রাজনীতিটা কন্ট্রোল করে, বিরোধী দলের মধ্যে যদি সংঘাত, সংঘর্ষ,
মারামারি বেশি থাকে, তাহলে আমলারা সুযোগটা বেশি নিতে পারে, আর আমরা রাজনীতিবিদরা দূরে সরে যাব, আমাদের টিকটকটা শুরু হবে, সালাম বা বন্ধ হয়ে যাবে। এমনি যাওয়া বিয়েতে বন্ধ হয়ে গেছে, ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, বার্থডে পার্টি, কিছুতে যাওয়া আসা নাই বিরোধী দল, আওয়ামী লীগ, বিএনপি বিশেষ করে। এইটা থেকে সরে আসতে হলে আমাদের একটা জায়গায় ন্যাশনাল কনসেনসাসে যেতে হবে, আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য, দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য। না হলে আমাদের এখানে জঙ্গিবাদের উত্থান হতে পারে, জঙ্গিবাদ অনেক 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 সংকটের জায়গা একসাথে তৈরি হতে পারে। আব্দুল সালাম, সবসময় হয়েছে এই আলোচনা থেকে সেটাই জানা গেল এবং সবাই নিশ্চয়ই সেটা বলবে, এটা কি মাত্রা অতিরিক্ত হয়ে দোষ দেওয়া যায় কিনা সরকারকে, এটা আলোচনার বিষয় আসলে। না না, অবশ্যই, কারণ আমরা তো বলতেছি যে সরকার যেদিকে নিয়ে যাচ্ছে দেশটাকে, এটাকে রাষ্ট্রের সমস্যা যদি সমাধান করতে পারতো ওরা, তাহলে বুঝতাম। আজকে জোর করে ক্ষমতা নিছে, সেই ক্ষমতা যদি দিয়ে মানুষকে হ্যাপি রাখতে পারতো তাহলেও বুঝতাম। কোনোটাই তো পারতেছে না। বিএনপিকে আজকে শুধুমাত্র বিএনপিকে জেলে নিলে, বিএনপিকে মামলা দিলেই যদি সমাধান হতো, তাও তো হচ্ছে না। তাই কাজে সমাধানের চিন্তা করা উচিত, হুমকি ধুমকি দিয়ে। কারণ আজকে সিটিং প্রধানমন্ত্রী যখন বলে যে তার ওই মামলা কোনোভাবে এটা রাজনৈতিক মামলা না এবং যত তাড়াতাড়ি মামলা শেষ করতে হবে, মানে এটা হলো ক্ষমতার অপব্যবহার, প্লাস আপনি ওই মামলার উপরে আপনি হস্তক্ষেপ করতেছেন, প্রভাব বিস্তার করতেছেন। এটা হলো একে ডাইরেক্টলি, যে উনি ওটাকে ডাইরেক্টলি ফোর্স করতেছে, এটা হস্তক্ষেপ করতেছেন উনি, যেটা কনস্টিটিউশন ওনাকে সে রাইট দেয় নাই। এটা একটা। আর আরেকটা হলো যেটা কামাল সাহেব যেগুলো বললেন, মুখে মারছে, এরকম আমি ওইরকম অনেক উদাহরণ দিতে নিশ্চয়ই সেই পারবো, উদাহরণ অনেক বারবারই মারছে, আসবে তাই না? আব্দুল সালাম, সেটা না এটা বলে দেয়া আমরা যাবে। এসএফ কামাল হোসেনের কাছ থেকে শুনে না নিই। না, আরেকটা আমি শেষ এই করে আমাকে দিই। শেষ- শেষ সেকেন্ড, করে এক সেকেন্ড, শুধু এক হত্যা মামলা, না, না, এক সেকেন্ড। একটা কথা আমি বলি, যেটা যে শুধু আমার আপনার কিছু আওয়ামী লীগের আমলে টাইম গেল। আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতি কয়জন হত্যা মামলার আসামিকে ছেড়ে দিছেন, ওইটা দেখলে বোঝা যাবে যে তারা কি পরিমাণ এসএফ হত্যা কামাল করছে। হোসেন। দেখেন বলেন না আপনি। জুলটু নামে একজন ছিল বিদেশে, ফাঁসির আদেশ একদিনে মওদুদ আহমেদ রাষ্ট্রপতি দিয়ে ছাড়াইছে। আর যেটা বিরাষ্ট্রীকরণের কথা বলেন, বিরাজনীতিকরণের কথা বলেন, এই যে বঙ্গবন্ধু হত্যা করার পর জিয়াউর রহমান এরশাদ এবং বেগম খালেদা জিয়া এটা করেছেন, গণতন্ত্রে হত্যা করেছেন। এবং আমলাদের উপর নির্ভরশীল ছিল এই তিন সরকার। শেখ হাসিনার সরকার জনগণের সরকার, জনগণের উপর নির্ভরশীল, জনগণের কাছে দায়বদ্ধ বলেই আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছেন, যার ফলে শেখ হাসিনা স্বীকার করে মানুষের কষ্ট হচ্ছে। 1 কোটি লোককে টিসিবির মাধ্যমে খাদ্য সামগ্রী দিচ্ছেন, 50 লক্ষ লোককে 15 টাকা কেজি দরে চাউল দিয়েছেন, এই সময় এখনো দিচ্ছে। কিন্তু মনে করেন যে তাদের বিরুদ্ধে মামলাটা অতিরিক্ত হচ্ছে না। আমি আপনারে বলি, আর শেখ হাসিনা জনগণের কাছে জবাবদিহিতা বিশ্বাস করে বলে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে। আজকে মানে কমলাপুর থেকে কক্সবাজার ট্রেনে করে যা মানুষ ভাবে কিন্তু নেই, তারা বলছে আজকে আপনারা ভয় নদীর পান। তলদেশে তারা বলছে আপনারা ভয় আমরা পান। বিএনপি জামাতকে ভয় পাই না, আমরা ভয় পাই জনগণকে। জনগণকে ভয় পাই বলে পদ্মা সেতু করা হয়েছে, জনগণকে ভয় পাই বলেই আজকে আপনার কর্ণফুলী টানেলের বঙ্গবন্ধু টানেল হয়েছে, জনগণকে ভয় পাই বলেই আজকে বাংলাদেশ অনেক ধন্যবাদ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। অনেক ধন্যবাদ। কাজে সেটা রাজনৈতিক মাঠেও সেটা থাকুক, যে সকল রাজনৈতিক দলই তাদের কর্মসূচি পালন করতে পারে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।